নমস্কার বন্ধুরা, আজ শুরু হচ্ছে আমাদের হিমাচল ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা সিমলা থেকে রওনা দিচ্ছি সুন্দর পাহাড়ি গ্রাম সারাহানের উদ্দেশ্যে। আজকে পুরো যাত্রা পথে প্রায় 170 কিলোমিটার, প্রায় 6-7 ঘন্টার মতো। এই পথে আমরা দেখতে পাবো পাহাড়, নদী, আপেলের বাগান আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর ঠান্ডা হাওয়া এই যাত্রাকে আরো সুন্দর করে তুলবে। চলুন তবে বেরিয়ে পড়ি। এই পুরো রাস্তা জুড়েই রয়েছে পাহাড়, সবুজ বন, নদী, আপেলের বাগান আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। সিমলার এই মনোরম আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা সিমলাকে এবার বিদায় জানাচ্ছি। সিমলা ছাড়া কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাই গ্রিন ভ্যালিতে। এটি সিমলার অন্যতম সুন্দর ভিউ পয়েন্ট। চারিদিকে শুধু ঘন দেবদারু পাইন বনের গাছ, দূরে দূরে সবুজ পাহাড় যেন একের পর এক সাজানো। এখানকার নির্মল বাতাস আর শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি দেয়। আর এই অঞ্চলই হচ্ছে হিমাচল প্রদেশের বনজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ। অবশেষে আমরা নারকান্ডার কাছাকাছি পৌঁছে গেছি। আর দূরের পাহাড়গুলো দেখুন, ওগুলো পুরো যে সাদা নেটের মতো কাপড় দিয়ে ঢাকা না, ওগুলো হচ্ছে আপেলের বাগান। এটা এক ধরনের নেট দিয়ে আপেলের গাছগুলোকে সুন্দর করে ঢেকে রেখেছে চাষের জন্য। অনেকে হিমাচলের আপেলের স্বর্গ বলে থাকেন এই নারকান্ডাকে। অবশেষে পৌঁছে গেলাম নারকান্ডা। আর এখান থেকে 7-8 কিলোমিটার ওপরে অবস্থিত হাটুমাতার মন্দির। আমরা এখানে আমাদের টেম্পো ট্রাভেলার এখানেই দাঁড়িয়েছিল, তো আমরা এখান থেকে আরেকটি গাড়ি করে সেখানে পার হেড 200 টাকা করে নিয়েছে। তো আমাদের হাটু পিকের ওপরে নিয়ে যাবে, যেখানে হাটু মাতা মন্দির অবস্থিত। আর এই হাটু মাতা মন্দির যাওয়ার পথে রাস্তাটা সত্যি অপূর্ব, পুরো পাইন ও দেবদারু গাছে ভর্তি। রাস্তার দুপাশ দিয়ে এরকম গাছের সারি, খুব সুন্দর রাস্তাটা। মন্দিরটি প্রায় 3400 মিটার উচ্চতায় হাটু পিকের ওপরে অবস্থিত। স্থানীয় মানুষের বিশ্বাস হাটুমাতা এই অঞ্চলের রক্ষা করতে দেবী। আরো এক জনপ্রিয় লোককাহিনী হলো, মহাভারতের পাণ্ডবরা বনবাসের সময় এখানে এসেছিলেন। মন্দিরের কাছে বড় বড় পাথর রয়েছে, যেগুলোকে স্থানীয়রা ভীমকা চুলা বলে ডাকেন। বিশ্বাস করা হয় ভীম এখানে রান্না করেছিলেন। যদিও এটা লোকবিশ্বাস, তবুও এই কাহিনী আজও মানুষের মুখে মুখে প্রচলিত। মন্দিরটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং এর কারুকাজ অত্যন্ত সুন্দর। এখানে চারিদিকে বরফে ঢাকা হিমালয়, সবুজ বন আর পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যায়, যদি পরিষ্কার আবহাওয়া থাকে।
আমরা যখন এসেছিলাম তখন একটু আবহাওয়াটা খারাপ হয়ে গেছিল, তাই আমরা পুরো সব বরফে ঢাকা পিকগুলো আমরা দেখতে পাইনি। আর যদি আবহাওয়া এখানে পরিষ্কার থাকে তাহলে এখান থেকেই শ্রীখান মহাদেব ও কিন্নর কৈলাস এই হিমালয়ের বরফে ঢাকা শৃঙ্গ দেখা যায়। এই যে বাদিক দিয়ে যে নদীটি বয়ে চলেছে এটাকে বলা হয় সতলজ বা শতদ্র নদী। এই নদীটির উৎপত্তি তিব্বতের রাক্ষসতাল হ্রদের কাছে। এরপর এটি ভারতের হিমাচল প্রদেশ হয়ে পাঞ্জাবে প্রবেশ করে। আমাদের গাড়ি ছুটে চলেছে রামপুরের দিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রামপুর বুসাহর শহরে। এটি সতলজ নদীর তীরে অবস্থিত হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর। একসময় এটি ছিল বুসাহর রাজ্যের রাজধানী এবং তিব্বতের সঙ্গে বাণিজ্যের একটি বড় কেন্দ্র। ভারত ও তিব্বতের মধ্যে যে প্রাচীন সিল্ক রুট বা বাণিজ্যের পথ ছিল, রামপুর ছিল সেই পথের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এখান থেকে লবণ, পশম, শুকনো ফল, চা এবং নানা ধরনের পণ্য কেনাবেচা হতো। আজও রামপুর বাজার স্থানীয় মানুষের অন্যতম প্রধান কেনাকাটার জায়গা। এখানে পাহাড়ি পোশাক, শাল, উলের টুপি, হাতের তৈরি সামগ্রী এসব পাওয়া যায়। আর রামপুরের সবচেয়ে বিখ্যাত উৎসব হলো লাভি মেলা। এই মেলা প্রায় 300 বছরেরও বেশি পুরনো। আর বন্ধুরা, হিমাচল মানেই যে সব জায়গার ঠান্ডা তা কিন্তু নয়। রামপুর হিমাচলের সবচেয়ে উষ্ণ শহরগুলোর একটি। সতলজ নদীর তীরে কম উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানে গরমকালে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। তাই সিমলা বা নালকান্ডার ঠান্ডা আবহাওয়া পেরিয়ে রামপুরে এলে গরমটা বেশ ভালোভাবেই অনুভব করা যায়। সতলজ নদী দেখতে দেখতে এবার আমরা জিওয়ারির দিকে এগিয়ে যাব। আর জিওয়ারি থেকেই রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে সারাহানের দিকে। এখান থেকে পাহাড়ের দৃশ্য একেবারে বদলে যায়, রাস্তা সরু হতে থাকে। পথে সতলজ নদী, পাহাড়ি গ্রাম দেখতে দেখতে পৌঁছে গেলাম সারাহানে। সারাহানকে কিন্নরের প্রবেশদ্বারও বলা হয়। এই ছোট্ট পাহাড়ি শহরটি তার ঐতিহাসিক ভীমাকালী মন্দিরের শান্ত পরিবেশ ও অপূর্ব পাহাড়ি দৃশ্যের জন্য বিখ্যাত। একসময় এটি ছিল বুসাহর রাজ্যের রাজধানী। এখানে রয়েছে বিখ্যাত ভীমাকালী মন্দির, আপেলের বাগান, শ্রীখান মহাদেবের মনোমুগ্ধকর দৃশ্য এখান থেকে দেখা যায়। আকাশ পরিষ্কার থাকে। আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের জানলা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এটা খালি চোখে আমরা আরো স্পষ্ট দেখতে পেরেছিলাম, তখন সূর্যাস্ত হচ্ছে আর কি, ক্যামেরায় এত ভালো ধরা যায়নি। এবার আমরা একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা আরতি দেখবো বলে ভীমাকালী মন্দিরে এসে গেলাম। বন্ধুরা, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। ভীমাকালী মন্দিরের একটি বিশেষ নিয়ম হলো মন্দিরের মূল গর্ভগৃহ ও ভেতরের অংশে ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। দর্শনার্থীদের মোবাইল ক্যামেরা এবং জুতো নির্দিষ্ট স্থানে জমা রেখে তারপর দর্শন করতে হয়। এই নিয়ম মন্দিরের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষা করার জন্য পালন করা হয়। তাই আমরা মন্দিরের ভেতরের দৃশ্য ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু এখানকার শান্ত পরিবেশ, কাঠের অসাধারণ কারুকাজ আর ভক্তিময় অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।
পুরনো মন্দির প্রায় 800 বছরেরও বেশি পুরনো, আর নতুন মন্দির 1943 সালে নির্মিত হয়, যেখানে বর্তমানে নিয়মিত পুজো হয়। আর এই মন্দির হিমাচলের ঐতিহ্যবাহী কাঠখুনি পদ্ধতিতে তৈরি। এখানে কাঠ ও পাথর একের পর এক স্তরে বসিয়ে দেওয়াল তৈরি করা হয়েছে। এই নির্মাণ শৈলীর বড় সুবিধা হলো ভূমিকম্পের ধাক্কা অনেকটাই সহ্য করতে পারে, আর শীতকালে ঘরের ভেতর তুলনামূলক উষ্ণ থাকে। মন্দিরের প্রবেশের পথে সুন্দর রূপোর খোদাই করা দরজা রয়েছে। দরজাগুলোতে দেবদেবী, ফুল ও পৌরাণিক নকশা অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করা হয়েছে। ভীমাকালী মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে হিন্দু ও তিব্বতী বৌদ্ধ শিল্পকলার প্রভাব একসঙ্গে দেখা যায়, কারণ একসময় এই অঞ্চল দিয়ে প্রাচীন ভারত তিব্বত বাণিজ্য পথ অতিক্রম করত। ঘোষাহার রাজ্যের রাজারা মা ভীমাকালীকে তাদের কুলদেবী হিসেবে মানতেন। যে কোনো বড় সিদ্ধান্ত বা যুদ্ধের আগে তারা এই মন্দিরে এসে পুজো করতেন। ভীমাকালী মন্দিরের ভেতরে শুধু মূল মন্দিরই নয়, আরো কয়েকটি ছোট ছোট মন্দির আছে, যেমন ভগবান রঘুনাথ, নরসিংহ, পাতাল ভৈরব। এছাড়া পুরনো রাজপ্রাসাদের অংশ দেখা যায়। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে আরতি হয়। আজকের দিনে আমরা এখন অনেক আধুনিক বিল্ডিং দেখি, কিন্তু ভাবুন তো প্রায় 800 বছর আগে পাহাড়ের চূড়ায় এমন এক মন্দির তৈরি হয়েছিল যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানকার প্রতিটি কাঠের খোদাই, প্রতিটি পাথর আর প্রতিটি ঘন্টার শব্দ যেন অতীতের একটি গল্প শোনায়। তাই সারাহান এলে শুধু দর্শন নয়, এই ইতিহাস আর স্থাপত্যকেও সময় নিয়ে অনুভব করুন। আর সারাহান খুব বেশি বাণিজ্যিক পর্যটন কেন্দ্র নয়, তাই এখানে ভিড় কম, পরিবেশ শান্ত। যারা শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য এটি আদর্শ জায়গা। আমরা যখন সকালে সারাহান রাজবাড়ি দেখতে এলাম তখন গেটটা বন্ধ হয়ে গেছিল, তাই আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো বাইরে থেকেই আমরা একটু ছবি তুলে নিলাম। কি সুন্দর, বাড়িটা দেখতেই কত সুন্দর, ভেতরটা তাহলে আরো কত সুন্দর হবে। তো আমরা আজকের এই দ্বিতীয় পর্বে পুরো যাত্রা আমরা দেখলাম সবুজ বন, পাহাড়, আপেলের বাগান, সতলজ নদী, প্রাচীন বাণিজ্য শহর রামপুর, আর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা সারাহান, ভীমাকালী মন্দির। সিমলা থেকে সারাহানের এই পথ শুধু একটি রাস্তা নয়, একটি হিমাচলের প্রকৃতি আর সাংস্কৃতিক এক সঙ্গে অনুভব করার এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা এবার সারাহানকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি সাংলা ও চিৎকুলের দিকে। তো পরবর্তী পর্বটা মিস করবেন না, সেখানে আমাদের সাংলা ও চিৎকুলের ভিডিও থাকবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।